বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর নেহাল করিম, অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সিনিয়র সাংবাদিক অপূর্ব স্ট্যানলি গমেজ। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তার কিছু তথ্য দর্শকদের সামনে তুলে ধরতে চাই, তারপরে আমরা আসলে আলোচনায় যাব। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়ার পর পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বাংলাদেশ স্থানীয় সময় সোমবার বেলা ১:৩০টার দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। তারপরেও আন্দোলনকারীদের অনেককে সেখানে অবস্থান করতে দেখা যায় এবং সবশেষ যেটা আমরা দেখতে পেয়েছি যে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল যমুনার ভেতরে প্রবেশ করেছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য, এমনটাই আমরা জানতে পেরেছি। এই ছিল একটি তথ্য। আরেকটি তথ্য হচ্ছে সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান নামে একজন শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন, এমনটাই দেখতে পাচ্ছি একটি গণমাধ্যমের সংবাদে। এবং যেটা বলা হচ্ছে যে সোমবার দুপুর ২:৩০টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী এই বিষয়টি নিশ্চিত করেছেন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নইমুদ্দিন সেন্টু নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের এই চেয়ারম্যানকে তার নিজ অফিস কক্ষে গুলি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ওই ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য সচিব রাশিদুল ইসলাম। এবং যেটি জানা গেছে তিনি অনেক আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, পরে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন। আরেকটি তথ্য হলো সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত যে মামলাগুলো রয়েছে তা দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন। সোমবার আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেমদের অন্তর্ভুক্তকরণ ও শিক্ষার সকল স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় সোমবার সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ সোসাইটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং তারা এ সময় বেশ কয়েকটি দাবিও উত্থাপন করেছেন। এই বিষয়গুলো আমরা আলোচনার সময় কথা বলবো বিষয়গুলো নিয়ে। এবং সবশেষ যে তথ্যটি আমি তুলে ধরতে চাই যে টিআইবির একটি প্রতিবেদন, নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির কাছে অন্তর্বর্তী সরকার আপোষ করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বিবৃতিতে টিআইবির যে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেছেন যে তারা আতঙ্কের সঙ্গে লক্ষ্য করছেন অসাম্প্রদায়িক চেতনা ও বহুত্বের বিরুদ্ধে কুৎসা বিদ্বেষ ঘৃণা ছড়িয়ে শঙ্কা ও হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা ক্রমেই উৎকট রূপ ধারণ করছে। এ ধরনের স্বার্থান্বেষী মহলের অপপ্রচার হুমকির প্রতি নতি স্বীকার করে অন্তর্বর্তী সরকার আপোষ করছে, যার উদ্বেগজনক উদাহরণ হলো পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলের ঘটনা। বিষয়টি একদিকে যেমন সরকারের মৌলবাদ ও সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষের উদাহরণ, অন্যদিকে তেমনি নতুন বাংলাদেশের যে বৈষম্যহীন অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশের আকাঙ্ক্ষার প্রতি রীতিমতো প্রহসন, বলছে টিআইবির প্রতিবেদনটি। এই ছিল কিছু তথ্য আমি যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমি প্রথম একটু যেতে চাই ডক্টর নেহাল করিমের কাছে। যেই বিষয়টি আসলে আজকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, এবং কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রধান উপদেষ্টার সাথে এখনো আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বৈঠক করছে, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পেরেছি, এবং সেখান থেকে নিশ্চয়ই আরও কিছু জানা যাবে। সেটি হচ্ছে যে আমি একটি তথ্য দিয়ে আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই। সরকারি চাকরিতে প্রবেশের যে বয়সের ব্যাপার, এটা আমরা যদি দেখি যে বিশ্বের 162টি দেশে আবেদনের বয়স সীমা হচ্ছে 35 বছর। অনেক দেশে আবার এটি উন্মুক্ত, অর্থাৎ কোনো নির্দিষ্ট বয়সসীমা নাই। ভারতে বিভিন্ন রাজ্যভেদে চাকরির ধরন অনুযায়ী আবেদনের বয়সসীমা 32 থেকে 42 বছর পর্যন্ত। শ্রীলঙ্কায় স্নাতক পাশ করা বেকার ব্যক্তিরা সরকারের যে কোনো কর্মসূচির অধীনে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারেন। সাউথ এশিয়ার মধ্যে শুধু বাংলাদেশ এবং পাকিস্তানে সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। সরকারি চাকরিতে প্রবেশের এই যে বয়সসীমা বাড়ানোর যে দাবি উঠেছে, আপনি কি মনে করেন যে এই বয়সসীমা বাড়ানো উচিত কিনা? ধন্যবাদ। প্রশ্নটা যদিও খুব জটিল এবং এটার অনেকগুলো দিক আছে। প্রথমে যেটা বলতে হবে, যে কোনো দেশে
আমরা ইতিহাস থেকে দেখেছি যে কোনো দেশে যখন কোনো অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থান হোক, বিপ্লব হোক, তখন ওই দেশের সমস্ত আর্থসামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলো কলাপস করে, আইন শৃঙ্খলা ও কলাপস করে। তো এখন আমাদের বাংলাদেশে যে এই যে 5ই অগাস্টের পর যে ব্যবস্থা এসছে, আমি মনে করি সরকারের উচিত ছিল প্রথমে আইন শৃঙ্খলাকে রক্ষা করার জন্য প্রাধান্য দেয়া, সেটা না করে সংস্কার কমিটি অমুক তমুক করে এটাকে একটা বিতিকিচ্ছির ব্যাপার করে ফেলেছে। আজকে যারা নাকি চাকরির জন্য ওখানে দাবি তুলছে, পৃথিবীর এখানে আরেকটা কথা উল্লেখ্য যে বাংলাদেশকে পৃথিবীর অন্য কোনো দেশের সাথে তুলনা করা ঠিক হবে না। বাংলাদেশকে যা কিছু আমরা করব বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোর পরিপ্রেক্ষিতে করতে হবে। অন্যান্য বিশেষ করে উন্নত দেশগুলোতে জনসংখ্যা কম, তবে এই ক্ষেত্রে ইন্ডিয়াতে বেশি আছে অমুক তমুক, সেটা না, আমাদের এখানে দেখতে হবে আমাদের চাকুরি কতটুকু আছে, সেই সাথে উপার্জন কত লোক আছে। একেবারে 35 করেছে, তাহলে 35 যদি করে তাহলে এরা ঘর সংসার করবে কোন বয়সে? এটাও তো একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে। 40-45-এ করবে। যাই হোক, কারণ চাকরিতে ঢুকলে তো হলো না, নিজেকে গোছাতে হয়, সংসার সাজাতে হয়, কাজে সময় লাগে। এগুলো মানে আমি মনে করি এগুলি বিবেচনা আনা উচিত। তো যেটা বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অবস্থাতে উচিত হয়নি এই যে দেশের বিভিন্ন জায়গায় আমি দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে একটা দুর্বলতা আছে এবং সর্বক্ষেত্রে আইন শৃঙ্খলা মানে পর্যদস্ত হয়েছে। সরকারের উচিত ছিল আইন শৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করা। শুধু সেনাবাহিনী রাখলেই হয়ে যেত, কিন্তু তা করেনি, সেনাবাহিনীকে বারাকে ফিরিয়ে নিয়েছে। আমাদের সেনাবাহিনী তো এমনিই বসে থাকে, একটু রাস্তায় রাখলে কি হতো, একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করতো। কিন্তু স্যার বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেনাবাহিনীকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রাস্তায় আছে, এমনকি ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর্যন্ত তাদের দেয়া হয়েছে, কিন্তু সব জায়গায় না। তারপরেও কেন রাজশাহীতে এরকম গন্ডগোল হবে, এখানে ওখানে যত্রতত্র হচ্ছে। আমি মনে করি সেনাবাহিনী যদি সামগ্রিকভাবে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় থাকতো তাহলে এরকম করতো না, সাহসও পেত না। এখন আইন শৃঙ্খলার মানে স্থিতিশীল অবস্থায় নেই, সবাই সুযোগ নিচ্ছে। এখনই কেন গার্মেন্টসের দাবি আসবে, এখনই কেন চাকরির দাবি আসবে? এরা এরা এসছে, বসুক, কি করে দেখি, তারপরে যার যার দাবিটা বলবে। এটা তো মানে একটা কি হরিলুটের ব্যাপার হয়ে গেছে আমি মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অবস্থাতে উচিত হবে না এদেরকে প্রাধান্য দেওয়া। আমি মনে করি প্রথমেই তাদের আইন শৃঙ্খলা রক্ষা বজায় রাখা উচিত। একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করলে তখন গ্রুপ ওয়াইজ বা পেশাগত যত সমস্যা আছে। ডক্টর নেহাল করিম, আমি একটি তথ্য একটু যোগ করি আপনার যে বিষয়ে কথা বলছেন, যে সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির যে দাবি, এটা বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করেছে ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান তিনি এটি জানিয়েছেন, এবং বলা হচ্ছে যে এই কমিটি এই যে চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণের বিষয়টি, এটি সার্বিক বিষয় পর্যালোচনা করবে এবং সুপারিশ সহ প্রতিবেদন দেবে। জি স্যার, বলুন। কথাটা হচ্ছে যে যেই সচিবের অধীনেই একটা কমিটি করুক না কেন, তারা তো আর সরকার থেকে আসেনি, কাজে সে তো একটা কিছু বলবে, তারও তো মানে একটা সরকারের কাছে গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য সে কিছু না কিছু বলবে, আইদার নেগেটিভ আর পজিটিভ বা মাঝামাঝি কিছু। কিন্তু আমি মনে করি সরকারের উচিত হবে বাংলাদেশের আর্থসামাজিক কাঠামোর পরিপ্রেক্ষিতে সবকিছু বিচার বিবেচনা করে পর্যালোচনা করে তারপর একটা স্থির সিদ্ধান্তে আসা দরকার। এখানে তারা আসতে না আসতে এতগুলো দাবি নিয়ে তারা তো পাগল হয়ে যাবে, একটাও তো ফুলফিল করতে পারবে না। কোথাও হচ্ছে না। আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যা হচ্ছে। কেন হচ্ছে? এগুলো তো সব সরকারের দুর্বলতার কারণে হচ্ছে। সরকার তো প্রথম মানে প্রায়োরিটি দেওয়া উচিত দেশে যাতে স্থিতিশীল অবস্থা বিরাজ করে। এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া উচিত ছিল। ওগুলি না করে আমি আবারও আসবো আপনার কাছে। জি, এটা ঠিক করেনি। জি, আমি আবারও আপনার কাছে আসবো। আমি একটু অপূর্ব স্ট্যান্ডের কাছে যেতে চাই, যে আমি যেই প্রশ্নটি রাখতে চাই আসলে একই বিষয়। আপনি কি মনে করেন যে সরকারি চাকরিতে যে প্রবেশের বয়স সীমা এটি বাড়ানো উচিত, 35 করা উচিত?
ধন্যবাদ। আমি স্যারের শেষ কথাটা দিয়ে একটু শুরু করতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একজন সাধারণ জনগণ হিসেবে যদি আমি মনে করি যে আসলেই বেশ কিছুটা উদ্বেগজনক। আমি যখন আজকে অফিস থেকে ফিরছিলাম সন্ধ্যার দিকে, বিকাল 5টা বাজে, তখন দেখলাম পান্থপথে বসুন্ধরা মার্কেটের সামনে নিটোরের ছাত্রছাত্রীরা কোনো একটা কিছু নিয়ে তারা আন্দোলন করছেন। তো এটার সঙ্গে আসলে সরকারি চাকরির কোনো সম্পর্ক ছিল না, অন্য একটা ইস্যুতে তারা আন্দোলন করছেন, জি, পুরো অন্য রাস্তা বিষয়। বন্ধ। হ্যাঁ, অন্য বিষয়ে তারা আন্দোলন করছে, তারাও শিক্ষার্থী। কথাটা এই কারণে বললাম যে এই যে শিক্ষার্থীদের মাঝে একটা ক্ষোভ, এই ক্ষোভটা নিশ্চয়ই একদিনে হয়নি। আর এই যে সরকারি চাকরির প্রতি আগ্রহ, এই আগ্রহটা নিশ্চয়ই একদিন হয়নি। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করি, স্যারের কথা ধরে আমি বলি একটু, যে আন্দোলন করলেন, জুলাই আগস্টে আন্দোলন করলেন, একটা লম্বা সময় একটা গ্যাপ গেল, ইউনিভার্সিটি গুলি এক প্রকার বলতে গেলে স্থবির, মানে কোথাও কোনো শিক্ষাক্রম ঠিক মতো চলছে না। এমনকি আমি এটাও বলতে পারি যে এই যে যারা এখন এই সেশনের যারা শিক্ষার্থী আছেন, এরা প্রপার ওয়েতে শিক্ষা পাচ্ছেন কিনা, এটাও একটা বিষয়। তো সব মিলিয়ে দেখা যায় যে এই যে শিক্ষার্থীদের মাঝে একটা ক্ষোভ আছে, যে বা ক্ষোভ বলেন বা হতাশা আছে, হতাশা থেকে তারা কিভাবে ক্ষেত্রে একটা বিষয়। এখন মূল প্রশ্ন হচ্ছে যে আমি সরকারি চাকরির বয়সটা বেশি চাচ্ছি, কেন চাচ্ছি এবং কত চাচ্ছি? বেশি চাচ্ছি না, মাত্র 5 বছরের জন্য এক্সটেন্ড করতে চাচ্ছি। এখন প্রথমে যদি আমি বিশ্বের কনটেক্সট, আপনি যেটা শুরুতে বললেন, বিশ্বের কনটেক্সটে তুলে ধরেছেন 162টা দেশের কথা, যেখানে 35 বছরের সীমা। আমি ইন্ডিয়ার কথা যদি বলি, যে ইন্ডিয়াতে রাজ্য ভেদে এক এক রকম এক এক রকম আছে, এরকম একটা এদের সীমা আছে। শুধুমাত্র পাকিস্তানে বোধহয় 30 আহ বছর বাংলাদেশ এবং আমাদের পাকিস্তানে। বাংলাদেশ 30 কথা যদি বলি, নেপালে হ্যাঁ 30 বছর, এবং নেপালের কথা যদি বলি, নেপালে হচ্ছে 35 বছর। আর নেপালের এর মধ্যে আবার গেজেট এবং নন গেজেট আছে, নন গেজেটের ক্ষেত্রে জি, 35 বছর। কিন্তু নেপালের মধ্যে নারী এবং প্রতিবন্ধীদের জন্য বয়স সীমা কিন্তু 40। আমরা কিছু হলে এই এই উদাহরণগুলো এই কারণে দিলাম যে আমাদের গণতান্ত্রিক সময়টাতে দেখে এসেছি, যে কোনো সময় উদাহরণ যখন আসছে, আমাদের নিজেদের স্বার্থের উদাহরণ আসে। আমাদের যখন স্বার্থ প্রয়োজন হয়, তখন আমরা একটা উদাহরণ নিয়ে আসি ইন্ডিয়া থেকে, যে ইন্ডিয়া থেকে মাথা পিছু আয় একটু এগিয়ে আছে, বা আর্থসামাজিক অবস্থা আমাদের প্রায় সেম সেম। কিন্তু আমরা যখন আবার অন্য উদাহরণ দিয়ে আমরা বলি যে আমরা থাইল্যান্ডের মতো হতে চাই, মালয়েশিয়ার মতো হতে চাই আগামী 2040 সালের মধ্যে, বা এরকম আমরা এরকম স্বপ্ন দেখেছি। কিন্তু এই যে ছেলে মেয়েগুলি, এই ছেলে মেয়েগুলিকে নিয়ে কিন্তু কেউ স্বপ্ন দেখায়নি যে তোমরা এই স্ট্রাকচারের মধ্যে আসবে, তোমাদের এই এই এতগুলি ভবিষ্যতের জন্য এতগুলি সরকারি চাকরি আছে। আমরা দেখা গেছে কি বিভিন্ন সময় সরকারি বিজ্ঞাপন হয়েছে, 2 বছর যায়, 3 বছর যায়, একটা ছেলে পাশ করে শুধু অ্যাপ্লাই করতে থাকে 2 বছর বা 3 বছর ধরে। এরপরে তারা 3 বছর গিয়ে ডাক পায়, আরো এরপরে সে 8টা 10টার পরে ইন্টারভিউ দেয়। এই যে তার ক্যারিয়ারের সময়গুলি চলে যাচ্ছে, এই ফিল আপটা কিভাবে হবে? আমার এই যে কথা যেটা উঠলো, যে আমি যদি জয়েন করি, তাহলে আমার তো ওই সময় নিশ্চয়ই বিয়ে করে সন্তান সহ হয়ে যাওয়ার কথা। ওই সন্তান যখন আমার হবে, তখন আমি মাত্র চাকরিতে জয়েন করব। সেই চাকরিতে আবার ট্রেনিং পিরিয়ড আছে আরো 2 বছর, 37 বছর হয়ে যাবে। তাহলে আমি আমার জীবনের যে মূল তারুণ্যের সময়টা আছে, সেই সময়টা পার করে দিয়ে এসে আমি তাহলে রাষ্ট্রকে তখন কি দিব? এই জিনিসগুলি নির্ধারণ করার জন্য আসলে নীতি নির্ধারকরা অবশ্যই বিবেচনা করবেন, কিন্তু বয়সের দিকটা অবশ্যই বিবেচনা করা উচিত শিক্ষার্থীদের দিক থেকে। অন্তত শিক্ষার্থী না হোক, দেশে হাজার হাজার লাখ লাখ বেকার আছে, যারা আসলে এই পড়াশোনা শেষ করে বসে আছে শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে। এই যে সরকারি চাকরির প্রতি ভালোবাসা, এইখান থেকে বের করে নিয়ে আসাটাও একটা, আমি মনে করি, সরকারের দায়িত্ব। কারণ বেসরকারি জায়গায় যদি আমাদের স্যালারি স্ট্রাকচার ঠিক থাকতো, বেসরকারি জায়গায় যদি আমাদের চাকরির জন্য একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হতো, সরকারির মতো যদি কোনো বেনিফিট থাকতো, তাহলে কিন্তু সরকারি চাকরির প্রতি এরকম ঝোঁক বাড়ে না, সরকারি চাকরির জন্য এরকম 35 বছরের জন্য আন্দোলনও তৈরি হয় না। জি, আমি আর এই একটা জায়গাতেই জিনিস ঠিক আপনার আজকে কাছে থেকে একটি প্রশ্ন আন্দোলন রাখতে চাই, করছিলাম। জি অপূর্ব স্ট্যানলি, যে এই বিষয়টি জি জি আসলে এই যে সরকারি চাকরির ব্যাপারে আপনি যেটা বলছিলেন যে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সরকারি চাকরিতে আসলে এত আগ্রহ কেন? সরকারি চাকরিতে কি আসলে সুযোগ সুবিধা এতই বেশি? এবং আরেকটি বিষয় আমি যেটি এর সাথে যুক্ত করতে চাই তা হচ্ছে যে সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ কি বাড়ানো উচিত বলে আপনি মনে করেন কিনা? এতে কি আসলে জবাবদিহিতার বিষয়টা সরকারি কর্মচারীদের আরেকটু স্পষ্ট হবে, নাকি এতে আসলে কাজে জটিলতা বাড়বে?
দেখুন, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সাধারণত এগুলি মানে রাজনৈতিক ক্ষেত্রেই, যদি বলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনৈতিক ক্ষেত্রে একটা বিবেচনায় নিয়ে চুক্তিভিত্তিক নিয়োগগুলি করা হয়। আমার একজন ভালো সচিব আছেন, তিনি আমাকে আমার নির্বাচনের সময় কিংবা রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে নানাভাবে সহায়তা করেছেন। সেটা হতে পারে সেটা প্রশাসনিক ভাবে, হতে পারে সেটা আমাদেরকে পরামর্শ দিয়ে, কিন্তু সেই লোকটাকে আমি যখন আবার পরবর্তীতে নিয়ে আসতে চাই তখন তাকে কি করতে হবে, চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে। সেইভাবে আমি নিয়ে আসছি। কিন্তু তার পিছনে যারা আছে, এই যে যারা এই যে মাঝখানে যে উপসচিব, যুগ্ম সচিব, এই যে মাঝখানে একটা এদের মধ্যে কিন্তু আন্দোলন আমরা দেখতে পেয়েছি যে তারা দীর্ঘদিন ধরে পদ বঞ্চিত ছিল শুধুমাত্র কি এইসব চুক্তিভিত্তিক নিয়োগের কারণে। সিস্টেম যদি সিস্টেমের মতো রান না করে তখন নিশ্চয়ই একটা জায়গায় সমস্যা দেখা দিলে পুরো বডিতেই তখন সমস্যা দেখা দেয়। এই সিস্টেমটা আজকে যদি জি, অপূর্ব স্ট্যানলি, আবারও আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর নেহাল করিম 5 স্যারের বছর কাছে 8 যেতে বছর চাই। আজকে পরিস্থিতি তৈরি হয় না। জি জি, অপূর্ব স্ট্যানলি, আমি আসবো আপনার কাছে। ডক্টর নেহাল করিম, আমি একটু আপনার কাছে জানতে চাই, যেমন প্রশ্নটি করছিলাম যে আসলে সরকারি চাকরি নিয়ে এত আগ্রহ অনেকের মধ্যে আমরা দেখতে পাই, আপনি কি মনে করেন যে আসলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসলে তাদের যারা সরকারি চাকরির প্রতি আগ্রহ বেশি তাদের আসলে আস্থা অর্জন করতে পারছে না, নাকি সরকারি চাকরিতে আসলেই অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর থেকে? অ্যাকচুয়ালি বিগত সরকার এই সরকারি চাকরিতে এত সুযোগ সুবিধা দিয়েছে, কাজে এখানে সবাই মানে উৎসুক হয়ে, এই যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে দেখেছি, মানে এরকম, মানে আমরাও ছাত্র ছিলাম, শিক্ষকতার প্রথম জীবনে বা মাঝামাঝিতেও দেখিনি, শেষের দিকে দেখলাম যে লাইব্রেরিতে যাওয়ার জন্যে যে লাইন দেয় ছাত্রছাত্রীরা, বই রেখে, ইট রেখে, ব্যাগ রেখে, এটা মানে আমার ধারণার বাইরে। কেন? সরকারি চাকরিতে বিসিএস দিয়ে যদি যেতে পারে তার অনেক সুযোগ সুবিধা আছে, সেই কারণে তাদের আগ্রহ বেশি। এটা কিন্তু 30 বছর আগেও এরকম ছিল না, তখনও প্রাইভেটে সবাই যেতে চাইতো, কারণ ওইখানে বেতন বেশি, ফেসিলিটিসও ছিল। কিন্তু এই বিগত সরকার এসে এই সরকারি চাকরিতে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, সেই কারণে সবাই যেতে চায়। আমরাও বিশ্ববিদ্যালয় মাস্টার হিসাবে ফেস্টিভ্যাল বোনাস পেয়েছি, তারপরে উপরন্তু আরো দুটা কি বলে পয়লা বৈশাখের বোনাস, ফেস্টিভ্যাল বোনাস, এইসব মিলে অনেক কিছু। তা আমরাও বা কেন এগুলো সমর্থন করব না? আসলে মানুষ তো সবসময় লোভে এবং লাভে থাকে, সব সময় লাভ চায়, সেই কারণে এগুলো হয়ে থাকে। এখন এই সরকারি চাকরিতে আসলে অনেক সুযোগ সুবিধা আছে, ঢুকলেই তো মানে প্রথমে জিপ দিয়ে শুরু হবে, বেরোবে পাজেরো দিয়ে, তাই না? সেই কারণে মানে মানুষের মধ্যে লোভ জেগে গেছে। এখন এটা সরকারের নির্ধারণ করতে হবে সরকার কি করবে, কারণ আমাদের এখানে সবকিছু অপ্রতুল না। হ্যাঁ, সেই কারণে একটা মানে আমি মনে করি এটা খুব ভালো করে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে একটা সিদ্ধান্তে আসতে হবে। ওরা বললো আর হয়ে গেল, তাহলে কিন্তু সমূহ অসুবিধা আছে। আমাদের তো বাংলাদেশে একটা সমস্যা যে আমরা কথায় কথায় পাশ্চাত্য দেশের সাথে তুলনা করি। আমি একটা কথা জোর গলায় বলতে চাই, বাংলাদেশ ক্যানট বি কম্পেয়ার্ড উইথ এনি ইউরোপিয়ান কান্ট্রি অর এনি ডেভেলপড কান্ট্রি, কারণ বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো ভিন্ন। এখানকার মানুষের মধ্যে নীতি, নৈতিকতা, সৃজনশীলতা কোনো কিছুই কাজ করে না। এখন করতে চাইলে তো করা যাবে না। এই যেমন বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামে, এটা তো কোনো দরকার ছিল না, করে ফেলেছে। যখন করেছে কেউ বাধা দেয়নি, বিরোধী দলের কথা বাদ দিলাম, বুদ্ধিজীবী যারা আছে তারাও তো কেউ কিছু বলেনি। আমাদের বুদ্ধিজীবীরা তো এখন নগদজীবী হয়ে গেছে, কাজে বলে লাভ নাই। জি জি, ডক্টর নেহাল করিম, আপনাকে ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যাব এবং বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, অপেক্ষায় থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকের দুজন অতিথি, ডক্টর নেহাল করিম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং অপূর্ব স্ট্যানলি গোমেজ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম, আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই। আমি একটু শুরুতে যেতে চাই অপূর্ব স্ট্যানলি গোমেজের কাছে। আমি যেমন অনুষ্ঠানের শুরুতে তথ্যগুলো দিচ্ছিলাম, সেখানে একটি বিষয় ছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়ে। আমি একটু আপনাকে আবার একটু বলি, একটু তথ্যটা ছোট করে, তারপরে আমি প্রশ্নটা রাখতে চাই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেমদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষার সকল স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? আমি বলি যে আমরা যখন স্কুলে পড়েছি, স্কুলে সাধারণত দেখা যেত যে 4টা ধর্মেরই আলাদা আলাদা করে ক্লাস হতো বাংলা মিডিয়ামে। আমরা সরকারি স্কুলে, বেসরকারি স্কুলে, সব স্কুলে দেখে এসেছি। আমরা স্কুলে শিক্ষার্থীদের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ছিল। একটা সময় দেখেছি যে বাংলাদেশে এই ধরনের কখনো প্রশ্ন ওঠেনি যে শিক্ষা পাঠ্যপুস্তকের মধ্যে আমাকে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে বা হিন্দু শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। প্রত্যেকটা স্কুলেই ছিল আগে ধর্মীয় কর্মশিক্ষাটা ছিল, একজন আসতেন, নির্দিষ্ট শিক্ষক আসতেন, উনি এটা পাঠ দিতেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রাজশাহীতে হঠাৎ না, এটা আসলে আমি বলতে পারি যেটা ধারাবাহিক ভাবে বাংলাদেশে একটা চেষ্টা চলছে, সবসময় চেষ্টা চলছে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য। এই যে এখন শুরু হয়েছে এই পাঠ্যপুস্তক নিয়ে, আপনি এই পাঠ্যপুস্তকের এই যে মূলত যে পরিবর্তনটা করতে চাচ্ছিল, যে কমিটি একটা গঠন করা হলো, সেই কমিটিটা কি হলো যে হঠাৎ করে দুজনকে বাদ দিয়ে দেওয়া হলো। দুজন কারা? একজন হচ্ছেন আমাদের সামিনা লুৎফা ম্যাডাম, আর একজন হচ্ছে কামরুল হাসান স্যার, দুইজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো তাদের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ আনা হলো যে তারা ধর্ম বিদ্বেষী। একজন শিক্ষক বিশ্ববিদ্যালয় পর্যায়ের এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের উনিরা শিক্ষক, তাদের বিরুদ্ধে আমাকে একটা লেবাস দিয়ে দেওয়া হলো যে ধর্ম বিদ্বেষী তারা। তো এই ধর্ম বিদ্বেষী কারণে এরপর থেকে হলো যে আমার পুরো কমিটিটাই বাদ দিয়ে দিলাম। সরকার যদি এরকম দুর্বল অবস্থানে থাকে, তাহলে রাজশাহী কেন, 2 দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেও এরকম মানববন্ধন হবে। এই মানববন্ধন জি অপূর্ব স্ট্যানলি, আমি একটু যোগ করি। কিছুক্ষণ আগেই বিভিন্ন গণমাধ্যমে খবরটি এসেছে এই বিষয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অধ্যাপককে অপসারণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। জি বলুন। এই যে দেখেন, বিভাগের শিক্ষার্থীরা আজকাল ইচ্ছা মতোই তারা করছে, এই শিক্ষক, কালকে ওই শিক্ষক, এটা হচ্ছে। এখন একজন শিক্ষকের মূল্যায়ন করার দায়িত্ব কি শুধুমাত্র শিক্ষার্থীদের? এবং একজন শিক্ষককে শিক্ষার্থীরা কিভাবে মূল্যায়ন করবে, তার যাচাইয়ের পদ্ধতিটা কি হবে শিক্ষকের? একজন শিক্ষক কি ক্লাসের মধ্যে উপযুক্ত ভাবে পড়াশোনা করছেন না, উপযুক্ত শিক্ষা দিতে আবার পাঠদান করতে পারছেন না, নাকি শুধু তার যে কোনো মতাদর্শের হতে পারেন, উনি আওয়ামী লীগের, হতে পারে বিএনপির, হতে পারে জামাতের। এখানে রাজনীতির কোনো বিভেদ একজন শিক্ষককে মূল্যায়ন করা উচিত না তার রাজনৈতিক মতাদর্শ দিয়ে। কিন্তু যখন প্রশ্ন চলে আসে যে আমরা যে বইটা আমাদের ছেলে মেয়েরা পড়বে, সেই বইটা কিভাবে লিখিত হবে, সেই বইটায় বাংলাদেশের সত্যিকারের ইতিহাস আসবে কিনা, এবং সেই সত্যিকারের ইতিহাসগুলি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে যারা গড়ে উঠবে তারা সেই সত্যিকারের ইতিহাসটা জানবে। তো এই জায়গাটাই যদি আমাদের বাধা তৈরি করেন আমাদের শিক্ষার্থীরা, আমি যদি বলি যে এইসব শিক্ষার্থীরা কি আসলে সঠিক নির্দেশনা পেয়ে বা সঠিক জ্ঞান নিয়ে তারা কি এই কাজগুলি করছেন, বা এই যে যারা করছেন এদের পিছনে কি অন্য কোনো কি হাত নেই? শুধুই কি এটা একটা মানববন্ধন বা শুধুই এই যে অপসারণ করে এইটা কি এমনি এমনি হচ্ছে বাংলাদেশে? এখন আমরা তো সাদা চোখে অনেক কিছুই দেখলে মনে করি যে না, এটা আসলে বোধ এরকম, কিন্তু প্রতিটা ঘটনার পিছনে ঘটনা থাকে। এই ঘটনার এই যে আজকে সরকার যদি একটা স্ট্যান্ড থাকতো যে না, আমি কমিটিটা বাদ দিব না, আমি দরকার হইলে যে 2জন আলেমের কথা, অংশগ্রহণের কথা ছিল, আলেমকে নিয়ে আসার দাবি ছিল ধর্মীয় দলগুলি প্লাস সংগঠনগুলির কাছ থেকে, 2জন আলেম আসতেই পারতো, তাদের মতামত থাকতে পারতো, জিনিসটা কিন্তু আরো স্মুথলি হতে পারতো, সহজভাবে হতে পারতো, কিন্তু সেটা হয়নি। এটা না হয়ে কি হয়েছে, উল্টো হয়ে গেছে জিনিসটা। এখন জিনিসটা আরো এলোমেলো হয়ে গেল। আজকে এখান থেকে দাবি উঠবে, কালকে এখান থেকে দাবি উঠবে, কালকে বলবে উনি কি অমুক পাঠ্যপুস্তকের এইটা হয় না, ওইটা হয়নি, এভাবে চলতে থাকবে আসলে। জি আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর নেহাল করিম স্যারের কাছে যেতে চাই যে এই বিষয়টি নিয়ে আসলে যে
শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের সংশোধন কমিটিতে নিয়ে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, এই বিষয়ে স্যার আপনার মতামতটা একটু জানতে চাই। প্রত্যেকটা মানুষের জীবনে একটা দর্শন থাকে। আমারও অনেকগুলো দর্শন আছে, তার মধ্যে একটা দর্শন হচ্ছে যে উপযোগিতা। আমি যা কিছু করব তার উপযোগিতা আছে কিনা, দ্যাট ইজ কল্ড ইউটিলিটি। এখন আমি রাজশাহীতে ওই যে অমুকদের নেবে, সিলেবাস এই করবে, অমুক করবে, সেটা কি যথাযথ হবে? তারা কি ওই বিষয়ে প্রাজ্ঞ? আমার তো মনে হয় আগে যেভাবে ছিল কেউ কোনো উচ্চবাচ্য করেনি। এখন নতুন করে এই বিগত সরকার যাওয়ার পর কেন এত বেশি ধর্মভিত্তিক কথাবার্তা হচ্ছে? ধর্ম দিয়ে কি আমরা চলবো, না আমরা খাবো, না পড়বো? আমরা যারা কথা বলি, কই আমরা তো আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিতে উদ্বুদ্ধ করি না। আমরা তো সব ইংলিশ মিডিয়ামে পাঠাই। তো এগুলো তো বুঝতে হবে উপযোগিতা। যারা এগুলো বলে তারা না বুঝে বলে। বিশ্বাস হচ্ছে যুক্তির অভাব। আমাদের মধ্যে কোনো রকমের যুক্তি কাজ করে না, মানে একেবারে হুজুগে চলে। আমরা বাঙালি তো মূলত আবেগ তাড়িত, বিবেক চালিত না। সেই কারণে এটার কনসিকুয়েন্সটা কি? এটা করলাম কি, লাভটা কি? কোথায় চাকরি? তাহলে আজকে বাংলাদেশে যত নাকি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, সবখানেই তো এই যে বিজনেস স্টাডিজ আছে, দ্যাট ইজ এমবিএ আর বিবিএ। কেন অন্য কিছু পড়ায় না কেন? বাংলা পড়ায় না কেন? তাই না? এগুলো ভেবে দেখার দরকার আছে। বললেই হয়ে গেল? বাস্তবতাকে তো মানতে হবে। না, কিন্তু স্যার এখানে একটি বিষয় যেটি যে এই কমিটিতে ইসলামিক স্কলার যারা আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করার একটি দাবি রয়েছে। তাদের তো অন্তর্ভুক্ত করা যেতেই পারে, তাদের অন্তর্ভুক্ত করে আসলে এই কার্যক্রমগুলো অন্যান্যরা যারা আছেন তাদের সাথে নিয়ে কার্যক্রমগুলো পরিচালনা করা যেতে পারে। এভাবে আপনি কি মনে করেন? হঠাৎ করে অন্তর্ভুক্ত করতে হবে কেন? আগে তো করা হয়নি। তারা কোথা থেকে মানে উদিত হলো সেটাও তো বুঝতে হবে। আর স্কলার বলতে কি বুঝেন? দেখি পাবলিক ইউনিভার্সিটিতে যতগুলো উপাচার্য নিয়োগ দিয়েছে, ৩-৪ জন ছাড়া আরগুলো তো ধোপে টেকে না। ওটা যে কোনো ভাবে দলীয়করণের কারণে বা কাউকে ধরে, সমন্বয়কদের ধরে তারা উপাচার্য হয়েছে। সবার নাম করা যাবে? একজনকে জিজ্ঞাসা করলাম, এই তুমি আমার এক ছাত্র, সে উপাচার্য হয়েছে এক বিশ্ববিদ্যালয়। কি ব্যাপার, কোত্থেকে হলে, কিভাবে? কয় স্যার মিনিস্ট্রি ইয়ে করছে। মিনিস্ট্রি কোনো অবস্থাতে করতে পারে না, কারণ তারা তো ন্যাশনালি, ইন্টারন্যাশনাল বাদ দিলাম, ন্যাশনালি বা লোকালিও দে আর নট দ্যাট নোন অ্যাজ এ স্কলার। এখন আমাদের এখানে হয় কি, সব অ্যারেঞ্জমেন্টে হয়। এখন কেন তাদেরকে নিতে হবে? আগে তো ছিল না, এখন হঠাৎ করে কেন নিতে হবে? আর আমরা কেন ধর্ম শিক্ষাকে এত প্রাধান্য দেবো? এটা কি আমার জীবনে কাজে লাগবে? তাহলে এই এতগুলো বিশ্ববিদ্যালয়ে এমবিএ, বিবিএ, বিজনেস স্টাডিজ কেন হচ্ছে? কেন এগুলো ডিমান্ড আছে? কেন আমি আমার সন্তানকে পাঠাচ্ছি? কই, আমি তো আমার সন্তানকে মাদ্রাসায় দেইনি। স্যার, আমরা যেমনটা দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা এবং অনেকেই মনে করছেন যে হয়তো এটা তাদের কাজে লাগবে, সেই জায়গা থেকেই হয়তো তারা বলছেন। তারা বোঝাক কিভাবে কাজে লাগবে, বললেই হলো। বাস। ওহো, আমরা তো আবেগ চালিত, বিবেক চালিত না। কিভাবে কাজে লাগবে হয় আমাকে একটু দিবেন? জি বোঝাক। জি জি এগুলো তো বললেই হলো না। জি স্যার, স্যার আপনার কাছে আবার আসবো। আমি একটু অপূর্ব স্ট্যান্ডের কাছে যেতে চাই। জি, অপূর্ব স্ট্যান্ডে আপনি কিছু বলতে চাচ্ছিলেন, বলবেন। আচ্ছা, আমি স্যারের সঙ্গে একটু যুক্ত করতে চাই আসলে বিষয়টা যে আমাদের দেশে ম্যাক্সিমাম জনগোষ্ঠী হচ্ছে মুসলিম, খুব কম হচ্ছে 1% হিন্দু, আর বাকি হয়তো খ্রিস্টান আর বৌদ্ধ অল্প কিছু আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের পর, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, বাট আমি একটা লম্বা সময়, আমি 90-এর থেকে একটা দেখে এসেছি, এই স্বৈরাচারের পতন দেখেছি, 96, 2001, 2007, এখনকার 2004, সবই দেখেছি আমি। বাংলাদেশের ধর্মীয় প্রেক্ষাপটটা খুব বেশি ভাবে কাজ করে। কেন বলছি? যতটুকু মনে পড়ে, আমি কারো নাম মেনশন করি বলি না, একটা সময় ছিল যে একটা কুকুরের মাথার উপর টুপি পরে দেওয়া হইলো, মনে আছে হয়তো বা, একটা নির্বাচনের আগে আগে। এটা আসলে জামাতকে
টুপি করে দেওয়া হইলো, রেজাল্ট খুব খারাপ আসে এবং পরবর্তীতে দেখা গেল ওই রাজনৈতিক দলটা মাপ চাইতে হয়েছে। কেন বললাম এই কথাটা? বাংলাদেশে কখনোই কোনো নির্বাচনে আমরা দেখি নাই যে ধর্মভিত্তিক দলগুলিকে বাদ দিয়ে কেউ কখনো নির্বাচনে সরাসরি কিছু করতে পেরেছে। কেন বলছি? 91 জামাত ক্ষমতায় আসলো, সংসদে ঢুকলো 18টা নিয়ে আসন, 96-এ গেল। এরপরে যখন বিএনপি জামাত আসলো তখন তো পুরোপুরি তারা ক্ষমতায়, মন্ত্রী হলো, সব কিছু হলো। এরপরে 14, 18 চলে গেল, এরা তো ওই সময় অংশগ্রহণ করলো না। কিন্তু এই যে একটা লম্বা সময় পার হলো, এই ধর্মভিত্তিক দলগুলি কি বাংলাদেশ থেকে কোনোভাবে তাদের কার্যক্রম একটুও কমেছে? কমেনি। কেন কমেনি? এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী এই গণতান্ত্রিক সরকারগুলি। এটার জন্য দায়ী কে? এইটার জন্য দায়ী হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার একটুও উন্নতি করতে পারিনি আমরা। আমাদের এখানে যা হয়েছে, আমাদের যতগুলি আপনি দেখবেন রাস্তায় বের হলে একটা রিকশাওয়ালাকে জিজ্ঞেস করবেন আপনার সন্তান কই যায়? মাদ্রাসাতে যায়। মাদ্রাসা যাবে, কোরআন শিক্ষা নিবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু বিজ্ঞান শিক্ষা কি এইখানে যুক্ত হয়েছে? বা মাদ্রাসার মধ্যে কি বিজ্ঞান শিক্ষা গিয়েছে? বা এই যে আমাদের যে আজকে কথা উঠছে ধর্মীয় বিষয়গুলি যে আমাদের আলেম যুক্ত করতে হবে পাঠ্যপুস্তকের কমিটিতে, কেন আজকে এই ধারাটা তো আজকে থেকে তৈরি হয়নি, এই ধারাটা তৈরি হয়েছে যুগ যুগ ধরে। এই জিনিসটা দেখে আসছি আমরা। না, এখানে এই এখানে জায়গাটায় শুধু আমাদের বিষয়টা বাংলাদেশে বিষয়টা আমি যদি একটু বলি যে আলেমদের যেমন যুক্ত করার বিষয় রয়েছে, অন্যান্য বিভিন্ন যারা শিক্ষক রয়েছেন তারাও থাকবেন, অন্যান্য ধর্মাবলম্বী যে শিক্ষক রয়েছেন তারাও যুক্ত হতে পারেন, বিষয়টা তো এরকমও হতে পারে। অবশ্যই যুক্ত হতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে এটাই বলছি যে বাংলাদেশের ধর্মের বিষয়টা কখনোই আমার শিক্ষাক্রমের মধ্যে ধর্মীয় বিষয়গুলি আজকে মানে কেন এই পর্যায়ে এসে স্বাধীনতার 50 বছর পরে এসে কেন আমার আজকে ধর্মীয় বিষয় কথা বলতে হচ্ছে? আজকে নিশ্চয়ই আমার এটার ফেইলিয়রটা বিশাল বড়। এই বিশাল বড় ফেইলিয়র দায়িত্বটা কার? শুধু কি সরকারের? অবশ্যই না। যারা এখানে শিক্ষিত সমাজ ছিল তারা নিশ্চয়ই চরমভাবে ব্যর্থ হয়েছে যে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি মূলধারার যে শিক্ষা ব্যবস্থা বা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এটাকে জনপ্রিয় করার জন্য আমরা একটা যখন একটা সরকারি স্কুলে যাই যে দেখি যে একটা বেঞ্চ ভাঙা, মাথার উপরে কোনো ফ্যান নেই, স্কুলে আসে কি আসে বা টিচার আসে কোনো ব্যবস্থা নেই। কিন্তু এটা কিন্তু স্কুলের শিক্ষকরা বা কিন্তু বেতন নিচ্ছে। স্কুলে কি পড়লো সেটা কারো দেখার বিষয় না। আমি আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি 2007 সালের ঘটনা। আমি দিনাজপুরে গিয়েছিলাম একটা স্কুলে 3 মাস ছিলাম, আমি কাজ করেছি, এটা প্রজেক্টের কাজ করতে গিয়ে দেখলাম যে এরা সবাই উপজাতি, দিনাজপুরের বিভিন্ন শ্রেণীর উপজাতি। এদেরকে ক্লাস 10-এ পড়ে, কিন্তু এরা বাংলাটা ঠিক মতো লিখতে পারে না, একটা বাংলা বানান। আমি তাদের যখন সপ্তাহ নামগুলি জিজ্ঞেস করলাম, সপ্তাহের নাম সানডে মানডে, তো এরা এই বানানগুলি পর্যন্ত লিখতে পারত না। জি, জি অপূর্ব শ্রেণী, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। যে বিষয়টি বলছিলাম যে জি, জি অপূর্ব শ্রেণী, আমি আসবো আপনার কাছে। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছেই রাখতে চাই। টিআইবির যে উদ্বেগ, তারা বলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের যে সিদ্ধান্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী। নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির কাছে অন্তর্বর্তী সরকার আপোষ করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ব্যাপারে আপনি কি মনে করেন টিআইবির যে উদ্বেগ এ বিষয়ে? কারণ যে পরিস্থিতির দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি এই পরিস্থিতিটা আসলে উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি হতে পারে এটা ঠিক করবে সরকার। এবং এটা কোন সরকার ঠিক করবে? অন্তর্বর্তী সরকার ঠিক করবে নাকি নির্বাচনের মাধ্যমে কোনো গণতান্ত্রিক সরকার এসে আসবে যখন, তখন তারা ঠিক করবে? এই দায়িত্বটা হচ্ছে তাদের। কিন্তু টিআইবির যেটা কাজ, উদ্বেগ প্রকাশ করা, রিপোর্ট প্রকাশ করা, সেটা তারা করেছে। এবং এই রিপোর্টটা সরকার আমলে নিয়ে কি ধরনের পলিসি গ্রহণ করবে এটা সম্পূর্ণ সরকারের বিষয়। এবং এই পলিসি কিভাবে চলবে সরকার এটা এনফোর্স করার দায়িত্ব হচ্ছে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি পর্যায়ে যারা সুশীল সমাজে যারা আছেন, এদের ওরা যদি পুশ না করেন সরকার কখনো, ইচ্ছা কতটুকু আছে সেটা সরকারের বিষয়, কিন্তু পুশ না করলে কোনো কিছু বাস্তবায়ন হয় না। জি, জি আপনাকে ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর নেহাল করিমের কাছে যেতে চাই। ডক্টর নেহাল করিম, এই বিষয়টি আসলে যে এই ব্যাপারে টিআইবি যে উদ্বেগ জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের যে
পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট যে কার্যক্রম এই বিষয়টি নিয়ে, এ ব্যাপারে আপনার মতামত অথবা মন্তব্য একটু শুনতে চাই। আমি সম্পূর্ণভাবে টিআইবির মতামতের সাথে সহমত প্রকাশ করছি, কারণ তারা যা বলেছে সঠিক বলেছে। এটার সাথে বাস্তবের মিল আছে। আবেগ দিয়ে তো সমাজ বা দেশ চলে না। আমাদের বুঝতে হবে, ভবিষ্যতের দিকে তাকাতে হবে, আমাদের সন্তানদেরকে দেখতে হবে, কিসে লাভ কিসে ক্ষতি এগুলো বুঝতে হবে। বললে হয়ে গেল? আমাদের দেশের মানুষ তো আবেগের তাড়নায় চলে, বিবেক চালিত না, সব আবেগ তাড়িত। কাজে এগুলো হতে পারে, আগে হয়নি, এখন কেন এত কথা হচ্ছে আমি এটা বুঝি না। এগুলো তাহলে উদ্দেশ্য প্রণোদিত। আমি কি বুঝাতে পেরেছি? আমি মনে করি আগে যেহেতু এই নিয়ে কোনো কথা হয়নি, এখন নতুন করে কথা হচ্ছে, নতুন সরকার এসছে, তাদেরকে তো অন্তত উচিত ছিল একটু গোছগাছ করার সময় দেওয়া, স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য সময় দেওয়া। না দিতেই এই দাবি ওই দাবি, টেক্সট বুক অমুক তমুক, এগুলো তো ঠিক না, একটু সময় দিক। জি স্যার, আপনি কি মনে করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে আপনি যে সময় দেওয়ার কথাটি বলছেন, যে আসলে একরকম চাপে রাখার জন্য বিভিন্ন অথবা কোনো গোষ্ঠী অথবা কেউ কেউ আসলে একরকমের অপচেষ্টা চালাচ্ছে, আপনি কি মনে করেন কিনা? আমি অবশ্যই মনে করি অপচেষ্টা করার জন্যই চালাচ্ছে, কিন্তু সরকার কি জানে না, বোঝে না? তার তো প্রচুর লোক আছে যারা তাদেরকে খবর দেয়। জি, আর তার ইনফরমার আছে, তার ইন্টেলিজেন্স আছে, কি উদ্দেশ্যে তারা করছে এটাও হতে পারে। বর্তমানে স্থিতিশীল অবস্থা যা আছে তা আরো বেশি বিনষ্ট করার জন্য তারা এই একটার পর একটা দাবি নিয়ে আসছে, তাই জি, না? জি, জি, ধন্যবাদ স্যার আপনাকে, ডক্টর হেল করিম। আমি একটু অপূর্ব স্ট্যানলির কাছে যেতে চাই। আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখবো, আশা করি যে আমাদের হাতে সময় কম, 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি যদি আমাকে উত্তরটা দেন। সাইবার আইনে দায়ের হওয়া যে স্পিচ অফেন্স, মুক্তমত প্রকাশের কারণে যে মামলাগুলো হয়েছিল সেগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবং একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যে মত প্রকাশের ক্ষেত্রে এবং বিষয়টা কতটা ইতিবাচক এবং স্বাধীন সাংবাদিকতার জন্য আসলে কতটা সুসংবাদ এই বিষয়টি? বিষয়টা অবশ্যই সুসংবাদ। যে কোনো ইতিবাচক পদক্ষেপ এটা অবশ্যই বাংলাদেশের জন্য স্বাধীন গণমাধ্যমের জন্য ভালো বিষয়। কারণ গণমাধ্যম এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, কিংবা আমি বলতে পারি যে গণমাধ্যম এমন একটা পর্যায়ে এখন আছে, প্রতিটা গণমাধ্যম মুক্তভাবে সংবাদ প্রকাশ করতে পারে। এটা অবশ্যই একটা প্রশ্নের জায়গা। 18-20 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, প্রকাশের ক্ষেত্রে আমরা সবসময় একটা ধারা ফলো করি, যার ধারা ফলো করে আমরা সেই সংবাদগুলি প্রকাশ করে আসি। এখন কোন সংবাদটা কিভাবে প্রকাশ করব, এটা কিভাবে ট্রিটমেন্ট হবে, এটা কিভাবে মেসেজটা যাবে জনগণের কাছে, এটা ছোট্ট একটা ওয়ার্ডেই কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, ওটা বিষয় না। বিষয় হচ্ছে কি, যে আমি যদি এটা বলছিলাম যে ডিজিটালের মুক্ত মত প্রকাশের, তো এই মুক্ত মত প্রকাশের স্বাধীনতাটা শুধু আহ মুখে বলার বিষয় না, এটা আসলে বাস্তবায়ন করার বিষয়। আমরা দেখি যে এখন ফেসবুকে, এতদিন যদি দেখতাম যে ফেসবুকে বা ডিজিটাল মাধ্যমে বা নানান জায়গায় যে কোনো একটা সরকার বিরোধী কোনো কথা লিখলে পরে দেখা যেত যে একটা মামলা হয়ে যেত ডিজিটাল একটা। গত 5 তারিখের পরে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাদের নিয়ে অনেক রকম ভিডিও কন্টেন্ট আছে, অনেক রকমের মন্তব্য আছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা এখনো সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো মামলা হয়নি, বা মামলা হলেও এখনো ওইভাবে গণহারে যেভাবে হয়নি। অনেকেই দেখতে পাচ্ছে এটা। তো এটা একটা ইতিবাচক ধারা। আমি বলতে পারি যে না, গভর্নমেন্টের দিক থেকে একটু সফটনেস আছে, আমরা সরাসরি ওইভাবে তারা এখনো অ্যাকশনে নামেনি। আবার এটাও ঠিক, আমরা যখন কোনো সংবাদ প্রকাশ করি বা যখন কোনো ডিজিটাল মাধ্যমে যখন আমরা কোনো সংবাদ দেই, সেই সংবাদটা আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা দেশের জন্য আমাদের কতটা সংবেদনশীল, এই বিষয়টা মাথায় রাখা উচিত। এবং এই যে সংবাদগুলি আমরা প্রকাশ করি গণমাধ্যমরা, এই গণমাধ্যমের একটা দায়িত্ব থাকে অবশ্যই নিশ্চয়ই, নিরপেক্ষ সংবাদ এবং সত্য সংবাদ, এই দুইটা যদি আমাদের ওই সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট না থাকে, সেই সংবাদ কোনো মূল্য থাকে না। এটা দিয়ে অবশ্যই গুজব হবে, এই গুজব থেকে অনেক বড় বড় ঘটনা ঘটে যায়, আমরা দেখতে পাচ্ছি। আর ডিজিটাল স্পিচ যেটা বলতে পারি, অফিস আমরা যেটা সাধারণত বুঝাই, যেটা এই মামলাগুলির মাধ্যমে আমি মনে করি যে এইটা যদি বন্ধ হয়, তাহলে
আমরা হয়তো বা গণমাধ্যমের যারা কর্মী আছি এরা হয়তো মত প্রকাশের ক্ষেত্রে অনেকটাই স্বাধীনতা পাবো। বিশেষ করে আমরা যখন সংবাদ কোনো একটা আপনাদের সঙ্গে আমরা যখন আলোচনা করতে বসি, আমার মনের মধ্যে যেন কোনো দ্বিধা না, এই জন্য সরাসরি এর মধ্যে এই আইনে আমি কোনো এই আইনের কারণে আমাকে জেলে যেতে হবে না। জি, অপূর্ব স্ট্যানলি আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রবিরোধী কোনো কাজ না করেও আমাকে জেলে। জি, আপনাকে ধন্যবাদ অপূর্ব স্ট্যানলি। ডক্টর নেহাল করিম এবং অপূর্ব স্ট্যানলি, আপনাদের দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানের সময় শেষ। দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।